বাড়ির লোকেরা যতই চেষ্টা করুক না কেন তারা আমার কিছুই করতে পারবে না। পরের দিন সকালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে দাঁড়িয়ে এক ছেলে এবং মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আরে রনি, চলো না, আমাদের ফিজিক্সের টিউশন ক্লাস যেতে হবে, না হলে স্যার অনেক রাগ করবে। আরে তুমি টেনশন করছো কেন? এখন অনেক সময় বাকি আছে, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। দুজনে কথাই বলছিল, এমন সময় মেয়েটির ফোন আসে। হ্যালো, কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি হয়েছে রূপা, হঠাৎ তুমি টেনশনে পড়ে গেলে কেন? তোমার কি বাড়ি থেকে ফোন এসেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকেই ফোন এসেছে, আমাকে বাড়ি যেতে হবে, আজ আর টিউশন যেতে পারবো না। রূপা আর রনিকে এসব কথা বলছিল। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে তাকে বলে, হ্যাঁ হ্যাঁ যা, আমরা জানি নিশ্চয়ই তোর নেশাখোর ওই ভাই কিছু একটা করেছে, তাই তুই এত চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিস। তুই কি বলতে চাইছিস জুলি, পরিষ্কার ভাবে বল। একমাত্র নেশাখোরদের পরিবারের লোকেরাই তাড়াহুড়োর মধ্যে হয় বাড়ি ফিরে, না হলে হসপিটালের দিকে ছোটাছুটি করে। আমার ভাই তোর সঙ্গে কি এমন করেছে যে তুই আমার ভাইয়ের ব্যাপারে এসব কথা বলছিস? রূপা জুলিকে এটা বলতেই জুলির সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ছেলে বিক্রম রূপাকে বলে, তোর ভাই এতদিন পর্যন্ত আমাদের কিছু খারাপ করেনি, কিন্তু তার কাজের জন্য অনেক মানুষের সমস্যা হয়। জানি না সে আর কত বাচ্চাদের এরকম খারাপ কাজ শেখাবে। এরকম ছেলে মরে যেতে পারে না, তাহলে একবারই ঝামেলা শেষ হয়ে যাবে। দয়া করে তোমরা চুপ করো, আমি এরকম কথা শুনতে পারবো না। রূপা এই বলে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। জুলি এবং বিক্রম রূপার দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু অপরদিকে সেখানে দাঁড়িয়ে থাকা রনি দুঃখী হয়ে সবকিছুই দেখছিল। অন্যদিকে শহরের একটি হসপিটালে ডাক্তার এক দম্পতিকে বলে, দেখুন, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে ছেলেকে নেশা থেকে দূরে রাখবেন, কিন্তু আপনারা নিজের ছেলের দিকে একটুও লক্ষ্য রাখেননি। ডাক্তার বাবু, পিন্টু এখন কেমন আছে? তার জ্ঞান কখন ফিরবে? দেখুন আরতি দেবী, জ্ঞান ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে না। নিজের ছেলেকে ভালো খারাপের মধ্যে পার্থক্য বুঝতে শেখান। তার অনেকগুলো ইন্টারনাল অর্গান খারাপ হতে শুরু করেছে, তাকে কমপক্ষে 3 মাস পর্যন্ত হাসপাতালে রাখতে হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমরা তাকে নেশার থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কি আর করব ডাক্তারবাবু, খারাপ অভ্যাস এত সহজে ছাড়া যায় না। ঠিক আছে, তাহলে আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমাকে বারবার প্রশ্ন করলে আপনাদের ছেলে ঠিক হয়ে যাবে না। আমাদেরকে নিজেদের কাজ করতে দিন। এরপর স্বামী স্ত্রী একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। তারা যখন বসেছিল এমন সময় তাদের মেয়ে রূপা সেখানে আসে। মা, বাবা, পিন্টু কেমন আছে? সে ভালো নেই রে রূপা, ডাক্তার বলেছে তার অর্গান ভালোভাবে কাজ করছে না। মা তুমি কেঁদো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার কান্নাকাটি করে কি লাভ? সে যখন খারাপ পথে যাচ্ছিল তখন তুমি তাকে থামাওনি, এবার এইসব তো দেখতেই হবে। আমি কি করে জানবো যে সেই স্কুলে যাওয়ার নাম করে এইসব করবে? তুমিও তো বাবা, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো। সে কখনো আমার কথা শুনতো যে আমি তাকে বোঝাবো? তুমি সব সময় তাকে টাকা দিয়ে মাথায় তুলে রেখেছিলে, এবার বোঝো। বাবা, মা, তোমরা এখানে ঝগড়া করছো কেন? এটা হসপিটাল। হ্যাঁ জানি এটা হাসপাতাল। তোর পড়ার জন্য আমরা যা টাকা রেখেছিলাম সব টাকা পিন্টুর ট্রিটমেন্ট করতে শেষ হয়ে গেছে। এবার তোর বিয়ের জন্য যে টাকা রেখেছি সেটাও এই 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। জানি না আমি কি করব। রূপা এবং তার বাবা মা হতাশ হয়ে হসপিটালে বসে থাকে। সত্যি নেশা এমন একটা জিনিস যার অভ্যাস হয়ে গেলে নিজের সঙ্গে সঙ্গে পরিবারের লোকদেরকেও শেষ করে দেয়। অনেক পরিবারই নেশার জন্য নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। এসবের পেছনে আসল হাত কার? কারা এই সমাজের মধ্যে নেশা জাতীয় জিনিসের যোগান দেয়? একদিকে রূপা তার পরিবারের সঙ্গে চিন্তিত হয়ে পড়ে, অপরদিকে সূর্যদের বাড়িতে। শিল্পা, শিল্পা, আরে শিল্পা, দরজা খোলো। ভিতর থেকে দরজা কেন বন্ধ রেখেছো? কি করছো তুমি? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। আরে তাড়াতাড়ি দরজা খোলো, আমার একটা কাজ আছে। সূর্যের অনেক ডাকাডাকি করায় শিল্পা গিয়ে দরজা খোলে। কি হলো সূর্য, তুমি এত সময় থেকে দরজা নক করছিলে কেন? আমি একটু বিজি ছিলাম। শিল্পা, তুমি দরজা কেন বন্ধ রেখেছিলে? তুমি কি এমন কাজ করছিলে যার জন্য দরজা বন্ধ রাখতে হলো? আমি আসলে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম। আজকাল চাকরির জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য অনেক প্রিপারেশন নিতে হচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি।
শিল্পা এই বলে চা বানানোর জন্য রান্নাঘরের দিকে যায়। শিল্পার চলে যাওয়ার পর সূর্য কিছু ভাবতে শুরু করে। শিল্পা কবে থেকে চাকরি করার কথা ভাবতে শুরু করলো? আগে তো আমাকে বলতো কারোর আন্ডারে কাজ করা তার পছন্দ নয়, সে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়, আমার সঙ্গে সময় কাটাতে চায়। এবার তার কি হয়ে গেল? হয়তো আমার পরিবারের লোক তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, তাই তাকে বাধ্য হয়ে চাকরি খুঁজতে হচ্ছে। সূর্য বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় শিল্পা চা নিয়ে রুমের ভেতরে আসে। এই নাও সূর্য, চাটা খাও। আচ্ছা সূর্য, এখন আমাকে একটু বাইরে যেতে হবে। আমার একটা কলেজ ফ্রেন্ড আছে টুম্পা, সে আমাকে দেখা করার জন্য ডেকেছে। টুম্পা আবার কে? আগে তো কোনোদিন আমি এর নাম শুনিনি। হয়তো তুমি শোনোনি, কারণ সে কয়েক মাস কলেজে থাকার পর অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিল। আজ অনেকদিন পর শহরে ফিরেছে, তাই আমার সঙ্গে দেখা করতে চাইছে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে সেখানে ছেড়ে দেব। এমনিতেই আজ আমার অফিস ছুটি আছে। আরে না না সূর্য, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি মাত্র একদিনের ছুটি পেয়েছো, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি বরং বাড়িতে থেকে একটু রেস্ট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু সাবধানে যাবে। শিল্পার কথায় সূর্য বাড়িতেই থাকার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে শহরের একটি স্কুলের বাইরে এক লোক আরেকটি লোককে একটি ব্যাগ দিয়ে বলে, এই নে, এই ব্যাগের মধ্যে অনেকগুলো লজেন্স আছে, এটাকে স্কুলের বাচ্চাদের মধ্যে পৌঁছে দিস। একবার বাচ্চাদের এটা খাওয়ানোর অভ্যাস হয়ে গেলে তারপর আমরা অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ, এবার চাহিদা অনেক বেশি, আর একটা ব্যাগ ভর্তি লজেন্স লাগবে, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোর সেই নতুন মেয়েটার কি হলো? সেই মেয়েটা আজকেই আমাদের দল জয়েন করবে। বাচ্চাদের মধ্যে এই লজেন্স বিতরণের কাজ তার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। তুই একটু অপেক্ষা কর, সে কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবে। এরপর দুই গুন্ডা মিলে সেই নতুন মেয়ের অপেক্ষা করতে থাকে, যে মেয়েটি আজ তাদের টিম জয়েন করার জন্য আসছিল। তারা অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু মেয়েটি সেখানে আসে না। আরে আর কত অপেক্ষা করব, মেয়েটা এখনো এলো না। আচ্ছা ঠিক আছে, এবার তার অপেক্ষা করা ঠিক হবে না। আমাদের এই ব্যাগটাকে সুরক্ষিতভাবে রাখতে হবে, পরে সেই মেয়েটা আমাদেরকে খুঁজে চলে আসবে। আর সে যদি না আসে তাহলে আমাদের বস তার ব্যবস্থা করে দেবে। চল, এবার আমরা চলে যাই। এরপর সেদিন রাতের বেলা বিমলা দেবী যখন তার স্বামী প্রদীপের সঙ্গে নিজের রুমে বসেছিল। তুমি কি বলতে চাইছো বিমলা? শিল্পার ব্যবহার আমার একদমই ঠিকঠাক মনে হচ্ছে না। এমনিতেই সে বাড়ির সমস্ত কাজ চুপচাপ করে নেয়, কারোর মুখের উপর কোন রকমের কথা বলে না। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে তাকে আমি অনেক কিছু বলার পরেও সে কখনোই দুঃখী হয় না। আজ পর্যন্ত কখনো আমি তার চোখে জল দেখিনি। তার মানে মেয়েটা অনেক স্ট্রং, এটা ছাড়া আর কি হতে পারে? না, আমি এটা বিশ্বাস করব না। মেয়ে যতই স্ট্রং হোক না কেন, নিজের বাবা মায়ের খারাপ ব্যবহারের কথা শুনলে সব মেয়েরা রেগে যায় আর কান্নাকাটিও করে। তাছাড়া শিল্পা সবসময় নানা রকম কাজের বাহানা করে বাড়ি থেকে বেরিয়েও পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে একটু খোঁজ করার চেষ্টা করব, দেখি যদি কিছু জানা যায়। পরের দিন সকালবেলা শিল্পা যখন বাড়ির কাজ করছিল, এমন সময় সূর্য তার কাছে যায়। কি হলো সূর্য, তুমি হঠাৎ আমার কাছে এসে দাঁড়িয়ে গেলে কেন? শিল্পা, তুমি বাড়ির কত কাজ করো। তুমি আসার পর থেকে মা চাকরদের বসিয়ে সব কাজ তোমাকে দিয়ে করাতে থাকে। তাই চলো, আজ তোমাকে কাজ করতে হবে না। তোমাকে কাজ থেকে বাঁচানোর জন্য আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তাই নাকি? তাহলে সেই আইডিয়াটা কি, সেটা তো বলো। আমরা মুভি দেখতে যাব, সারাদিন বাইরে ঘুরে বেড়াবো এবং রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তোমার কি মনে হয়? প্ল্যানটা তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, চলো। শিল্পা সূর্যের সঙ্গে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে শহরের হসপিটালে রূপা যখন দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার বন্ধু রনি সেখানে আসে। আরে রনি, তুমি এখানে? তুমি এতদিন পর্যন্ত কলেজে আসোনি, তাছাড়া আমার ফোন রিসিভ করছো না। আমি ভাবলাম হয়তো পিন্টুর শরীর অনেক খারাপ হয়ে গেছে, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। পিন্টুর শরীর সত্যিকারের ভালো নেই রনি, সে অনেক দুর্বল হয়ে গেছে, তার জ্ঞান পর্যন্ত ফিরে আসছে না। জানি না সে ওই খারাপ লজেন্স রোজ রোজ কেন খাচ্ছিল। তুমি জানো রূপা, ওই লজেন্সের মধ্যে নেশার ওষুধ মেশানো ছিল, যেটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করে, আর শেষ পর্যন্ত ছেলেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পিন্টুর মতো তার স্কুলের অনেক ছেলে ওই লজেন্সের শিকার হয়ে গেছে। আমি জানি রনি, শুধু একবার পিন্টুর জ্ঞান ফিরে আসুক, তারপর আমি খোঁজ করব যে এসবের পেছনে কার হাত রয়েছে। আমি এই কাজে তোমার সাহায্য করব রূপা, আমরা দুজন মিলে সেই গ্যাংয়ের খোঁজ করব।
রনি, এবার তুমি এখান থেকে চলে যাও। কিছু সময়ের মধ্যে বাবা চলে আসবেন। বাবা যদি তোমাকে এখানে দেখে ফেলে তাহলে জানি না সে কি বলবে। আজকাল তো তার মুডও ভালো থাকে না। আমি তোমার কথা বুঝতে পারছি রূপা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর রনি সেখান থেকে চলে যায়। অপরদিকে শহরের একটি রেস্টুরেন্টে সূর্য এবং শিল্পা বসেছিল। এমন সময় সূর্য বলে, শিল্পা, আমি অনেক সময় থেকে দেখছি তুমি শুধু নিজের ফোনের দিকে তাকিয়ে আছো। এতক্ষণ পর্যন্ত ফোনে তুমি কি করছো? আসলে সূর্য, তুমি তো জানো কয়েকদিন থেকে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি। সেখান থেকেই একটা ইমেল এসেছে। তাদেরকেই রিপ্লাই করে বলে দিলাম যে তাড়াতাড়ি চাকরি জয়েন করে নেব। আরে বাহ, তুমি চাকরি পেয়ে গেলে। আমি তোমার জন্য অনেক হ্যাপি শিল্পা। এবার তোমাকে সারাদিন ধরে বাড়ির কাজ করতে হবে না, আর মায়ের কাছ থেকে বকাঝকাও খেতে হবে না। হয়তো তুমি ঠিক বলছো সূর্য। শিল্পা এবং সূর্য কথা বলছিল। এরই মধ্যে শিল্পার ফোন বাজতে শুরু করে। আরে, এ আবার ফোন করতে শুরু করে দিল কেন? এবার সূর্যের সামনে আমি ফোনটা রিসিভ করব কিভাবে? আরে শিল্পা, তুমি বসে বসে কি ভাবছো? তোমার ফোন এসেছে, ফোনটা রিসিভ করছো না কেন? আরে না না, সেরকম কোনো ইম্পর্টেন্ট কথা নয়। ওসব ছাড়ো, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। অনেকদিন হয়ে গেছে আমি আইসক্রিম খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এরপর সূর্য শিল্পার জন্য আইসক্রিম আনতে সেখান থেকে চলে যায়। সূর্যের চলে যাওয়ার পর শিল্পা ফোন রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হঠাৎ করে শিল্পার একটা ফোন আসে এবং সে কোথাও একটা চলে যায়। এরপর যখন সূর্য আইসক্রিম হাতে নিয়ে সেখানে আসে তখন সে শিল্পাকে দেখতে পায় না। শিল্পা কোথায় চলে গেল? হয়তো অন্য কোনো দোকানে গেছে। ঠিক আছে, এখানেই আমি তার অপেক্ষা করি। এরপর সূর্য শিল্পার কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু শিল্পার নিজের কাজে বেরিয়ে পড়েছিল। অপরদিকে শহরের হসপিটালে পিন্টুর জ্ঞান ফিরে আসে। পেশেন্ট পিন্টুর পরিবারের কি আছে? ডক্টর, আমি পিন্টুর দিদি। পিন্টুর জ্ঞান ফিরেছে। যদি তার সঙ্গে দেখা করতে চাও তাহলে গিয়ে দেখা করতে পারো। রূপা ডাক্তারের কাছ থেকে এটা জানার সঙ্গে সঙ্গে পিন্টুর সঙ্গে দেখা করতে চলে যায়। পিন্টু, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, একদম চিন্তা করিস না। কয়েকদিনের মধ্যেই আমরা তোকে বাড়ি নিয়ে যাব। দিদি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুই আমাকে এটা বল, তোকে সেই নেশার ওষুধ মেশানো লজেন্স কে দিত? তার নাম কি? তার নাম শিল্পা। সে আমাদের ওই লজেন্সটা দেয়। এটা ছাড়া আমি আর কিছু জানি না। শিল্পা? এই শিল্পাটা আবার কে? এদিকে রূপার ভাইয়ের শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। অপরদিকে শিল্পার ব্যবহার দেখে সবাই তার উপর সন্দেহ করতে শুরু করেছিল। একদিন রাতে যখন সূর্য নিজের রুমে বসেছিল এমন সময় শিল্পা বাইরে থেকে ফেরে। শিল্পা, তুমি কোথায় গিয়েছিলে? সূর্য, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি চাকরি জয়েন করেছি, সেখানেই গিয়েছিলাম। তোমার চাকরির কি কোনো ফিক্স টাইম নেই? যখন ইচ্ছা তখন ডেকে নেয় আর তুমি চলে যাও? সেরকম কোনো কথা নয় সূর্য। আসলে কোম্পানি এখন নতুন তো, তাই যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে যায়। কোম্পানির কথা চিন্তা করে আমাকে যেতেও হয়। তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না। তুমি সেদিনও আমাকে আইসক্রিম আনার কথা বলে রেস্টুরেন্ট থেকে কোথাও চলে গিয়েছিলে, তারপর রাতে বাড়ি ফিরেছিলে। আমি কয়েক ঘন্টা সেখানে তোমার অপেক্ষা করেছিলাম। তাছাড়া তুমি নিজের ফোনটাও বন্ধ করে দিয়েছিলে। সূর্য, তুমি ছোট ছোট কথা নিয়ে বসে আছো কেন? আমি ইচ্ছে করে ফোন অফ করিনি। সেদিন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা তুমি বসো, আমি এখনই গিয়ে তোমার জন্য চা নিয়ে আসছি। শিল্পা প্রত্যেক দিনের মতোই নানা রকমের অজুহাত দেখিয়ে সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। শিল্পার সেখান থেকে চলে যাওয়ার পর সূর্যের মা রুমের ভেতরে আসে। বাবা সূর্য, আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই, তোর বউয়ের ব্যাপারে। আর কি বলবে মা? প্রতিদিন তো বলতে থাকো। ভালো করে শোন সূর্য, তোর বাবা এই মেয়েটার পরিবারের লোকদের ব্যাপারে খোঁজ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ব্যাপারে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। এই মেয়েটা কে? এর পরিবারে আর কে কে আছে? মেয়েটা কোন জায়গার? মা, আসলে শিল্পার এই পৃথিবীতে কেউ নেই। তার একটা বয়স্ক ঠাকুমা ছিল, কিন্তু গত বছর সেও মারা গেছে। কি বললি? তার পরিবারে কেউ নেই? কিন্তু সে তো আমাকে কয়েকদিন আগেই বলেছিল যে নিজের মায়ের বাড়িতে যাচ্ছে তার বাবার জন্মদিন পালন করতে। এটা তুমি কি বলছো মা? শিল্পা কি সত্যি সত্যি এই কথা বলেছিল? হ্যাঁ, আমি মিথ্যা কথা কেন বলতে যাব? তুই তাকে জিজ্ঞাসা কর এসব কি চলছে। বিমলা যখন তার ছেলেকে এইসব কথা বলছিল
এমন সময় শিল্পা হাতে চা নিয়ে সেখানে পৌঁছায়। শিল্পা, কয়েকদিন আগে তুমি নিজের বাবার জন্মদিন বলে মায়ের বাড়িতে গিয়েছিলে, কিন্তু এখন আমি সূর্যের কাছে জানতে পারলাম যে তোমার এই পৃথিবীতে বাবা মা কেউই নেই। এটা কি সত্যি? হ্যাঁ মা, আমি আপনাকে এটাই বলে গিয়েছিলাম, কিন্তু আসলে। কিন্তু কি শিল্পা, তুমি মাকে মিথ্যে কথা বলে গিয়েছিলে কেন? আগে আমার কথা শুনে নাও। আমি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে আমার কাছে আমার বাবার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তিনি আমার পড়াশোনার সমস্ত জিনিসের খেয়াল রেখেছেন। আমি তাকে নিজের বাবার থেকেও বেশি শ্রদ্ধা করি, তাই সবার সামনে আমি এটাই বলে থাকি যে আমার বাবা বেঁচে আছে। এটা করা কি আমার ভুল হয়েছে? সরি শিল্পা, এটা আমি জানতাম না। অনেক হয়েছে সূর্য, এবার এসব বন্ধ করো। আমি কাউকে কিছু বলি না আর কারোর কথায় কিছু মনে করি না, তাই এই বাড়ির সবাই আমাকে উল্টোপাল্টা করে বলতেই থাকে। মা, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি সূর্য আর আমার সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন? আপনি কি নিজের ছেলের খুশিতে খুশি থাকতে পারছেন না? আমি তো সবসময় চাই আমার ছেলে যেন হাসি খুশি থাকুক, কিন্তু তোমার কাজের মাধ্যমে সবসময় আমার সন্দেহ হতে থাকে। আপনি সবসময় আমার উপর সন্দেহ করেন, কারণ আপনি মন থেকে আমাকে মেনে নিতে পারেননি। তাই আমি ভালো করি আর খারাপ, আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। সূর্য, আমার মনে হয় আমি এই বাড়িতে থাকার যোগ্য নয়, তাই এবার আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই দরকার। না শিল্পা, তুমি এরকম করে বলো না, আমাকে ক্ষমা করে দাও। কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি মায়ের কথায় বিশ্বাস করে নিলাম। এরপর আর কোনোদিন এরকম করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটাই শেষবার। শিল্পা সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। এসব কি হচ্ছে সূর্য? মা প্লিজ, আমার সংসার ভাঙার চেষ্টা করো না, অনেক হয়েছে। তোমাদের কথায় আমি অনেকবার শিল্পার উপর সন্দেহ করেছি। সূর্যের কথা শুনে তার মা রুম থেকে চলে যায়। পরের দিন শহরের কলেজে রনি যখন দাঁড়িয়েছিল এমন সময় রূপা সেখানে আসে। আরে রূপা, তুমি কলেজে চলে এলে, তার মানে তোমার ভাই সুস্থ হয়ে গেছে, তাই তো? কি আর বলবো রনি, পিন্টুকে এখনো 2 মাস পর্যন্ত হসপিটালে থাকতে হবে। আমি কতদিন পর্যন্ত তার জন্য হসপিটালে থাকবো, তাই বাবা জোর করে আমাকে কলেজে পাঠিয়েছে। আমি বুঝতে পারছি রূপা। আঙ্কেল আন্টি এখন কেমন আছে বলো? তারাও এখন ভালো নেই, তাদের মনোবল ভেঙে গেছে। ধীরে ধীরে করে বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে কিছুই বুঝে উঠতে পারছি না। এসব শুনে আমার খুব খারাপ লাগছে রূপা। আচ্ছা, পিন্টু কিছু বলেছে যে নেশাওয়ালা লজেন্স কে সাপ্লাই করে? হ্যাঁ, পিন্টু বলেছে শিল্পা নামের একটা মেয়ে আছে যে স্কুলের বাচ্চাদেরকে লজেন্স সাপ্লাই করে। সে প্রথমে বাচ্চাদেরকে ফ্রিতে লজেন্স খাওয়ায়, তারপর যখন ভালো লাগে তাদেরকে আরো লজেন্স খেতে দেয়। বারবার খেতে খেতে যখন বাচ্চাদের নেশা হয়ে যায় তখন বাচ্চাদের থেকে বেশি বেশি টাকা আদায় করে, আর বাচ্চারা বাধ্য হয়ে বাড়ি থেকে টাকা আর গহনা চুরি করে তার থেকে লজেন্স কিনতে শুরু করে। এসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো আমারও এরকম মনে হয়েছিল রনি। সমাজে কত রকমের খারাপ খারাপ মানুষ থাকে। রূপা এবং রনি যখন নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় তাদের কলেজের বন্ধু বিক্রম সেখানে আসে। আরে রূপা, তুই এতদিন পর কলেজে? ভালো হয়েছে চলে এসেছিস। আচ্ছা, তোরা জুলিকে কোথাও দেখেছিস? তার সঙ্গে কোনো রকম কথা হয়েছে? না, আমি তো এতদিন হসপিটালে ছিলাম, সেখানে কারোর ফোন রিসিভ করতে পারিনি। তাছাড়া 1 সপ্তাহ থেকে জুলি আমাকে একবারও ফোন অথবা মেসেজ করেনি। জুলি আমাকেও অনেকদিন হয়ে গেল কন্ট্যাক্ট করেনি। কেন, কি হয়েছে ভাই? সে আমাকেও কন্ট্যাক্ট করছে না, জানি না সে কি করছে। তাকে বারবার ফোন করার চেষ্টা করছি, কিন্তু তার ফোন অফ আসছে। তারা সকলে নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে শিল্পার শ্বশুরমশাই তার বাড়ির ভেতর মিটিং রুমে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কাজ কতদূর পৌঁছালো? তাড়াতাড়ি করে কাজ করো। এইটুকু কাজের জন্য আর কত সময় লাগবে? খুব তাড়াতাড়ি একটা নতুন কন্টেনার আসতে চলেছে। প্রদীপ বাবু যখন ফোনে কথা বলছিল এমন সময় তার বড় ছেলে রজত সেখানে আসে। বাবা, ওসব আমি দেখে নেব, তুমি একটু রেস্ট করো। এমনিতেই আজকাল তোমার শরীর ভালো থাকে না। ঠিক আছে, কিন্তু একটু ভালোভাবে কাজের উপর লক্ষ্য রাখিস। হ্যাঁ বাবা, আমি সব দেখে নেব, তুমি চিন্তা করো না। রজত এই বলে সেখান থেকে চলে যায়। রজতের চলে যাওয়ার পর তার মা বিমলা সেখানে আসে। আজ রবিবার, তোমার কি মনে নেই? হ্যাঁ ম্যাডাম, ভালো করে মনে আছে, কিন্তু কাজ তো করতেই হবে, সে যে কোনো দিন হোক না কেন। ওসব কথা আমি বুঝতে চাই না। তুমি তাড়াতাড়ি এই রুম থেকে বাইরে যাও, আমি এই রুম পরিষ্কার করব। খুব তাড়াতাড়ি দীপাবলি আসছে, তুমি তো এসব ব্যাপারে কোন রকমেরই খেয়াল রাখো না।
আচ্ছা ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। তোমার যত পরিষ্কার করার আছে করো, কিন্তু সাবধানে পরিষ্কার করবে। আমার ইম্পর্টেন্ট পেপারগুলো যেন এদিক সেদিক না হয়ে যায়। আরে তুমি শুধু শুধুই টেনশন নাও। আজ পর্যন্ত কোনোদিন তোমার পেপারগুলো এদিক ওদিক হয়েছে যে এবারে হবে? তোমাকে সব নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রদীপ বাবু মিটিং রুম থেকে চলে যাওয়ার পর বিমলা বাড়ির দুজন চাকরকে নিয়ে রুম পরিষ্কার করতে শুরু করে দেয়। সকলে যখন পরিষ্কারের কাজ করছিল এমন সময় শিল্পা সেখানে আসে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।